দিদি, নিজেকে দেখেছিস? তোর গায়ের রং কিরকম? তুই একদম আমার সঙ্গে কলেজে যাবি না। আমার খুব বিরক্ত লাগে তোকে। আর আমার বন্ধুরা তোকে দেখলে খুব হাসাহাসি করে। তুই আমার আগে যাস কলেজে, না হলে পরে যাস। প্রতিদিন কেন আমার সঙ্গে যাস? ঠিক আছে বোন, কিন্তু তুই একা একা যেতে পারবি? আমাকে তো মা বলে তোকে সবসময় দেখে রাখতে, ওই জন্যই আমি তোর সঙ্গে যাই। ঠিক আছে, তুই যখন চাস না তখন আর আমি তোর সঙ্গে না হয় যাব না। আমার আজ এক্সাম আছে, তাই আমি আজকে একটু তাড়াতাড়ি যাব। উফ, বাঁচা গেল। তুই যা তাড়াতাড়ি এক্সাম দে। আমি আজকে বন্ধুদের সঙ্গে একটু মুভি দেখতে যাব। আসলে অনিতা এবং সুনিতা দুই বোন ছিল। তারা দুজনেই কলেজে পড়তো। অনিতা হলো বড় বোন আর সুনিতা হলো ছোট বোন। সুনিতা ছিল খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, আর অনিতা ছিল খুবই শান্ত স্বভাবের একটি মেয়ে। অনিতা দেখতে খুব একটা ভালো ছিল না, গায়ের রং ছিল চাপা, কিন্তু সুনিতা খুব সুন্দরী ছিল। তাই সুনিতা ছোট হওয়া সত্ত্বেও সব সময় দিদি অনিতাকে কথা শোনাতে ছাড়তো না। এরকমই একদিন, মা, অনেক তো দেরি হয়ে গেল। বোন কেন এখনো কলেজ থেকে ফিরলো না? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তুমি বলো তো, আমি ওর বান্ধবীকে ফোন করে দেখি। হ্যাঁ রে মা, একবার ফোন করে দেখ তো। এই মেয়ে যে কোথায় যায় কলেজ থেকে প্রতিদিন কে জানে, জিজ্ঞাসা করলেও তো বলে না। এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। আমি সব কথা বাইরে থেকে শুনেছি দিদি। তুই এরকম করিস কেন রে? যখন আমি বাড়ি থাকি না তখনই তুই আমার নামে মায়ের কাছে নালিশ করিস। একদমই তোর দিদি তোর নামে নালিশ করছিল না। তোর দিদির একটা চিন্তা হচ্ছিল, তাই তোর দিদি বলেছে। এর মধ্যে তো আমি ভুলের কিছু দেখলাম না। তোর সবটাতেই বাড়াবাড়ি। সময় মতো এবার থেকে বাড়িতে আসার চেষ্টা করবি। দিন দিন বয়স বাড়ছে। তোর দিদিকে দেখেছিস? সমস্ত কিছু ও টাইম মতো করে। তুমি হাসালে মা। একটু টাইম মতো যদি রূপচর্চা করতে পারতো তাহলে ওর গায়ের রংটা এরকম কালো হতো না। অ্যাটলিস্ট ভালো লাগে না আমার। তুমি দিদিকে একটু স্মার্ট হতে বলো, আর একটু বলো যাতে করে রূপচর্চা করে, না হলে ওর যে কি করে বিয়ে হবে কে জানে। ওর বিয়ে কিভাবে হবে না হবে তোকে ভাবতে হবে না। তুই গিয়ে নিজের চরকায় তেল দে। আর তুই নিজে ভাব, যদি কলেজ পাস করতে না পারিস তাহলে কি করবি? মা ছাড়ো না, ও আমার ছোট বোন। ও যদি কিছু বলে আমি অত সিরিয়াসলি নিই না, তাই তুমি আর ওকে কথা শুনিও না। তার থেকে বরং চলো আমরা সবাই মিলে একটু বসে চা খাই। আমি তো শোনাতে চাই না রে মা, তুই নিজেই তো দেখতে পাচ্ছিস তোর বোনটার কেমন অসভ্যের মতো ব্যবহার হয়ে যাচ্ছে। ওর তো এবার একটু শেখা উচিত। ভালো করে কথাই বলতে শিখলো না এখনো, আর শুধু স্মার্টনেস। শোন অনিতা, তোর মালতী আন্টি আমাদের বাড়ি আসবো বলছে। কি করি বলতো? আসুক না মা, কেউ যখন বাড়িতে আসবো বলছে তাকে আর না করো না। সবই তো বুঝি রে মা, কিন্তু তুই তো জানিস তোর মালতী আন্টির স্বভাব কিরকম। সারাক্ষণ এসে ঝামেলা করে। তোর মালতী আন্টি আবার তোর বোনের খুব প্রিয়। আসলে স্বভাবটা একই রকম তো। তুমি আর অত ভেবো না মা, তুমি ওদেরকে আসতে বলো। আসলে মালতী আন্টি ছিল অনিতার মায়ের ছোটবেলাকার বান্ধবী, কিন্তু মালতী আন্টি ছিল খুবই দাম্ভিক এবং অহংকারী একটি মহিলা। দেখতে ভালো হওয়ায় মালতী আন্টির নাক ছিল খুব উঁচু। কই রে সুস্মিতা, কোথায় গেলি? আমি তো এসে গেছি। তোকে বলেছিলাম এয়ারপোর্টে গাড়ি পাঠাতে, পাঠালি না কেন? আরে মালতী, এসে গেছিস? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, মনে হয় রাস্তার জ্যামে আটকে পড়েছে। ও সুস্মিতা, তোকে কতবার বলেছি না আমাকে মলি বলে ডাকতে? মালতী ইজ অ্যান ওল্ড নেম, আই ডোন্ট লাইক দিস নেম। ও মলি আন্টি, তুমি এসে গেছো। আমি সেই কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। হাউ স্মার্ট ইউ আর। ইউ আর সো সুইট ডিয়ার। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। অনিতা চায়ের কাপ নিয়ে এলো মালতী আন্টির কাছে। ওহো অনিতা, নিজের কি হাল বানিয়েছো তুমি? কেন বাড়ির মেয়েদের মতো আছো? সেই কত ছোটবেলায় তোমাদের দেখেছিলাম। দেখো তোমার বোন কিভাবে নিজেকে মেনটেন করে রেখেছে। তুমিও তো একটু নিজেকে মেনটেন করে রাখতে পারো। আর মিল্ক টি নিয়ে এসেছো। আমি মিল্ক টি খাই না, গ্রিন টি নিয়ে এসো, আমি গ্রিন টি খাবো। ও মলি আন্টি, তুমি কি যে বলো না। দিদি তো গ্রিন টি বানাতেই জানে না, ও তো শুধু দুধ চা খায়। দাঁড়াও, আমি তোমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসছি। সে কি রে, তুই চা বানাবি? কই, কখনো তো আমাদেরকে বানিয়ে খাওয়াসনি। উফ মা, তোমরা গ্রিন টি খাও নাকি? তোমরা তো শুধু ওই দিদির বানানো দুধ চা খেতে বেশি ভালোবাসো। এই বলে সুনিতা কিচেনে চলে গেল। এইভাবে মালতী আন্টি সব সময় অনিতাকে ছোট দেখাতো এবং সুনিতাকে খুব ভালোবাসতো। মনে মনে ইচ্ছে ছিল সুনিতাকে নিজের বৌমা করার। একদিন মালতী আন্টির ছেলে বাড়িতে এলো। সুনিতা, দেখ তোর সৌম্য দাদা এসেছে। সুস্মিতা, আমার ছেলে এসেছে, তাড়াতাড়ি আয়। বাবা সৌম্য দাদা, তুমি তো খুব হ্যান্ডসাম হয়েছো। আমি তো এরকমই একটা ছেলে চাইছিলাম লাইফ পার্টনার হিসেবে। সৌম্যদা, তুমি কেমন আছো? তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে অনিতা, তুমি কেমন আছো? কোন ছোটবেলায় তোমাকে দেখেছি। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। পড়াশোনা কেমন চলছে? সবকিছু ঠিকঠাক চলছে সৌম্যদা, এই তো এবার ফাইনাল ইয়ার দেব। তোমার খবর কি সৌম্যদা? এই তো বাস জব করছি আর বিয়ের জন্য মেয়ে খুঁজছি। সৌম্য আর অনিতা কথা বলছে দেখে মালতী আন্টি একদমই পছন্দ করছিল না। তাই মালতী আন্টি সুনিতাকে বলল,
সুনিতা, যা আজ সৌমদার সঙ্গে মুভি দেখে আয়। অনেক দিন ধরে আমাকে মুভি দেখার জন্য বলছিল তো সৌমদা, তুই যা ওর সঙ্গে মুভি দেখে আয়। মা, আজ আর মুভি দেখতে যাওয়ার মুড নেই। আমি বরং আজকে অনিতার সঙ্গে একটু কলেজে যাই, ওর কলেজটা একবার ঘুরে দেখে আসি। এই সমস্ত কথা শুনে মালতীর খুব রাগ হলো, কারণ অনিতা দেখতে কালো বলে অনিতাকে একদমই পছন্দ করতো না মালতী আন্টি। এইভাবে অনিতা এবং সৌম্য দুজনের মেলামেশা বাড়তে লাগলো। দেখ সুস্মিতা, ছোটবেলা থেকেই তো তোর দুই মেয়েকে আমি দেখছি, আর তুইও আমার ছেলেকে দেখছিস। তাই আমি ভাবছিলাম যে তোর ছোট মেয়ে সুনিতার সঙ্গে আমার ছেলে সৌম্যর বিয়ে দেব। কিন্তু বড় মেয়ের বিয়ে না হলে কি করে ছোট মেয়ের বিয়ে দিই তুই বল? আরে, তোর বড় মেয়ের যা গায়ের রং, তাতে করে তোর বড় মেয়েকে কেউ বিয়ে করবে বলে আমার মনে হয় না। তাহলে কি তুই তোর ছোট মেয়ের বিয়েই দিবি না? মালতী এবং সুস্মিতা এই কথাই বলছিল। এমন সময় সৌম্য অনিতাকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। মা, আমি বিয়ে করে নিয়েছি। তোমাকে বলা হয়নি, আমার অনিতাকে খুব ভালো লাগে। ও দেখতে কালো বলে ওকে অনেকেই পছন্দ করে না, কিন্তু ওর অনেক গুণ। মা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি। কি, তুই এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? তুই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। আমার এত সুন্দর দেখতে ছেলে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এলো, আমি একদম মেনে নিতে পারবো না। আমি সুনিতাকে আমার বউ করবো বলে ভেবেছিলাম, কিন্তু তুই অনিতাকে বিয়ে করে নিয়ে এলি। মালতী আন্টি, তুমি প্লিজ রাগ করো না। আসলে আমিও সৌম্যদাকে খুব ভালোবেসে ফেলেছি, আর আমি তো জানতাম না তুমি আমার বোনকে মনে মনে পছন্দ করে রেখেছো। মালতী, ছেলে বৌমাকে আশীর্বাদ কর। দেখ, আমার মেয়ে বলে বলছি না, অনিতা কিন্তু আমার খুব লক্ষ্মী মেয়ে। ওর হয়তো রূপ নেই, কিন্তু ও আমার খুব লক্ষ্মী মেয়ে। সুস্মিতা, আমি তোর থেকে এটা আশা করিনি রে। তোর বড় মেয়ের কোথাও বিয়ে হবে না বলে তুই আমার ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিলি। আর আমি তোর বাড়িতে এক মুহূর্তও থাকবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে মালতী আন্টি চলে গেল। সৌম্য এবং অনিতাও গেল পিছন পিছন। এদিকে সুনিতা গেল ভীষণ রেগে। তোমরা বাড়িতে এসেছো কেন? আমি তোমাদেরকে একদম দেখতে চাই না, তোমরা চলে যাও বাড়ির থেকে। আন্টি, তুমি একবার আমাকে মেনে নাও না, আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। এই বলে মালতী আন্টি ঘরে চলে গেল। এইরকম ভাবেই কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পর কয়েকজন প্রতিবেশী মালতী আন্টির ঘরে এলো নতুন বউ দেখ। কি গো মালতী, বাড়িতে নতুন বউ নিয়ে এসেছো আর আমাদেরকে জানালে না? আর কি জানাবো দিদি, যা বউ নিয়ে এসেছি তোমরাই দেখো নিজেরা। আমার ছেলের যে মাথায় কি হয়েছে দেখো, কেমন বউ নিয়ে এসেছে। অনিতা, একবার এদিকে এসো এখানে। এ মা, এ কি বউয়ের ছিরি? এটা কাকে ধরে নিয়ে এসেছে সৌম্য? আমাদের এত সুন্দর সোনার টুকরো ছেলে, সে কিনা একটা কালো কুৎসিত মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আমি আর কি বলবো, আজকাল ছেলে মেয়েদের কিছুই বলা যায় না। আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। না না, থাক, তোমার মুখ দেখেই আমাদের সমস্ত চা খাওয়া হয়ে গেছে। আমাদের এত সুন্দর ছেলে সৌম্য, আর তোমার নিজের মুখ দেখেছো? মালতী, আমরা চলে যাচ্ছি, তোদের বাড়িতে আর কখনো আসবো না, আর আসার ইচ্ছেও নেই। এই বলে প্রতিবেশীরা সবাই চলে গেল। এরকম ভাবে অনিতা দিনভর গায়ের কালো রং নিয়ে কথা শুনেই যেত। তাই অনিতা মনে মনে খুব দুঃখ পেত এবং সে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটিও করত। সৌম্য তাকে খুব সাপোর্ট করত। এরকমই একদিন অনিতার শাশুড়ি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো এবং সে চিৎকার করাতে অনিতা দৌড়ে গেল বাথরুমে এবং অনিতা সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গেল এবং ধীরে ধীরে অনিতা তার শাশুড়িকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল। অনিতার সেবা শুশ্রূষায় শাশুড়ি বুঝতে পারলো যে মানুষের রূপ নয়, মানুষের গুণই হলো আসল জিনিস। কমলা, আজ আসতে দেরি হলো কেন? তোকে আগের দিন বলেছিলাম না আজ আমার বাড়িতে সকাল করে আসবি? আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। আসলে দিদি, খুব ভোরে উঠে রান্না করে ছেলে স্বামীকে খাইয়ে আস্তে আস্তেই 7টা বেজে গেল। আপনি তো জানেন অ্যাক্সিডেন্টের পর থেকে আমার স্বামী শয্যাশায়ী, আর ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। থাক থাক, অনেক হয়েছে তোর দুঃখের কাহিনী। আজ তোর দুঃখের কাহিনী শোনার মতো কোনো ইচ্ছে আর সময় দুটোই আমার কাছে নেই। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আজকে শুধুই আনন্দ আর খুশির কথা বলবি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তারপর আমি না হয় 11টার সময় করে দত্ত বাড়িতে চলে যাব। না, আজকের দিনে অন্য কোনো বাড়িতে যাওয়ার তোর দরকার নেই। আজ সারাদিন তুই আমার বাড়িতেই কাজ করবি। আজ তোর কোনো ছুটি নেই। সে কি বলছো দিদি? তাহলে তো দত্ত দিদি আমাকে কাজ থেকেই বের করে দেবেন। এমনি এতদিন এখান থেকে যেতে দেরি হয় বলে দত্ত দিদি খুব রাগ করেন আমার ওপর। তারপর যদি কাজ কামাই করি তাহলে তো আর আমাকে কাজেই রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, আর মেলা বকবক করিস না। যা
যা বলেছি কাজগুলো শুরু কর তাড়াতাড়ি। আচ্ছা দিদি, ঠিক আছে। বলো আর কি কি কাজ করতে হবে? শোন, প্রথমেই তুই আজ সারা বাড়ি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবি। তারপর বাগান থেকে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল নিয়ে এসে আমাদের শোবার ঘরের ফুলদানিতে সাজিয়ে দিবি। তোর দাদাবাবু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু দিস। তারপর তোর দাদাবাবু আর আমার জন্য সকাল 8টার মধ্যে জলখাবার তৈরি করবি। জলখাবারে থাকবে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, জল ভরা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা আর তোর দাদার সেই ফেভারিট আদা আর এলাচ দিয়ে যে দুধ চাটা, ওটা বানিয়ে দিস। আর তারপর দুপুরের খাবারের জন্য বাসমতি চালের ভাত, কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, 5 রকমের ভাজা, চিকেন কাবাব, রেওয়াজি খাসির মাংস, ইলিশ ভাপা, মোচার ঘন্ট, নবরত্ন, লাউ চিংড়ি, শুক্তো, চাটনি, পাঁপড়, আর হ্যাঁ, ভোলার দোকান থেকে মিষ্টি দই, রাজভোগ আর চমচমটা আনতে ভুলিস না। আর তারপর আমাদের জন্য দুটো সুন্দর করে পান সেজে দিস তো। তোর হাতের পান সাজা খেতে আবার তোর দাদাবাবু খুব ভালোবাসে। যা যা, এখন আর বেশি সময় নষ্ট না করে বাজারে গিয়ে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় আমরেমিও থেকে যে কেকটা অর্ডার দেওয়া আছে আমাদের অ্যানিভার্সারির জন্য, ওটাও কিন্তু নিয়ে আসিস। আজকের দিন তোর দাদা আর বাজারে যাবে না। আজ শুধুই আমাদের দুজনের কোয়ালিটি টাইম কাটানোর দিন। আর হ্যাঁ, দুপুর 1টার মধ্যে কিন্তু সব খাবার রেডি করে দিস। এই এত সব কাজ, বাজার করা, রান্না বান্না করা, এইটুকু সময়ের মধ্যে কি করে করব? আমার মাথায় তো কিছুই আসছে না। যাই, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি হাত চালাই। কমলা সকাল 7টা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কিছুতেই দুপুর 1টার মধ্যে এত রান্না করে উঠতে পারল না সে। অবশেষে দুপুরবেলা খাওয়ার পর কমলার কাজে অখুশি হয়ে দিদি বেরিয়ে এলেন। কমলা, আজ তুই এটা কি রান্না করেছিস? 5 রকমের ভাজার জায়গায় 3 রকমের ভাজা, খাসির মাংস ভালো করে সেদ্ধ করিসনি, চিকেন কাবাবটা তো পুরো পুড়িয়েই ফেলেছিস, নবরত্ন শুক্তো তো বানাসিনি। বলছি, তুই ভেবেছিসটা কি? এইভাবে কাজে ফাঁকি দিলে তোকে আর কাজে আসতে হবে না। আসলে দিদি, এত রান্না এই অল্প সময়ের মধ্যে একা হাতে আমি কি করে করব? আমি এত সব বুঝি না। বছরের এই একটা দিনই তো তোকে রান্না বান্না করতে বলা হয়েছে। প্রতিদিন তো আর তোকে এত কিছু রান্না করতে হয় না। সেই একটা শুভ দিনও তোর জন্য নষ্ট হয়ে গেল। আসলে দিদি, এতগুলো পদ রান্না না করে যদি কিছু পদ অনলাইনে অর্ডার করে দিতেন, তাহলে আমি বাকি পদগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে পারতাম এইটুকু সময়ের মধ্যে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? তাহলে মাসে 1000 টাকা তোকে দিয়ে পুষছি কেন? সেই যদি অনলাইনেই অর্ডার দিয়ে খাবার খাবো। নিজের কাজ করার মুরদ না থাকলে বেরিয়ে যা। আর তোকে কাজে আসতে হবে না আমার বাড়িতে। ভাত ছড়ালে কাকের অভাব হবে না আমার। না দিদিমণি, আমাকে দয়া করে কাজ থেকে তাড়াবেন না। আমার স্বামী শয্যাশায়ী। ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। এই মাসটা অন্তত কাজে রাখুন। নতুন কোনো কাজ পেলে না হয় ছাড়িয়ে দেবেন। আর 1 সেকেন্ডও তোর মুখটা আমি দেখতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কমলা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুপুর 2টোর সময় ক্ষুধার্ত পেট নিয়ে সে দত্ত দিদির বাড়িতে গেল কাজের জন্য। সেখান থেকেও আজ তার বিদায়ের ঘণ্টা বেজে গেল। তার এখন আর হাতে কোনো কাজ নেই। দুঃখী মনে কমলা নিজের বাড়িতে ফিরে গেল। আর মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে সে নতুন কাজ পাবে। পেটে খিদে আর অভাবের তাড়নায় কমলা কিছুই যেন ভেবে উঠতে পারছিল না। আজ রাতেই বা কী খাবে সে, সেটাই ভেবে উঠতে পারছিল না। মনে মনে ভাবলো তার স্বামীর ঠেলা গাড়িটা বিক্রি করে দিয়ে কদিনের জন্য বাজার কিনে নিয়ে আসবে। তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। এখানে তো সেরকম ভালো খাবারের দোকান নেই, যা আছে সবই বড় বড় রেস্টুরেন্ট। তাহলে আমি যদি রান্না করে ঠেলা গাড়িতে করে বাজারে বিক্রি করি, তাহলে মনে হয় আমার খাবার অনেকেই খেতে পারে। যেই ভাবা সেই কাজ। নিজের কানে ঝুলে থাকা স্বামীর দেওয়া শেষ সম্বল সোনার কানের দুলকি বিক্রি করে 2000 টাকা জোগাড় করলো সে। আর তারপর সে বাজার করে নিয়ে এলো পরের দিনের রান্নার জন্য। প্রথম 2-3 বিক্রি বাটা খুব একটা ভালো হলো না তার। তারপর একদিন দোকানে এলো এক ফুড ব্লগার। হ্যালো গাইস, আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন এক স্ট্রিট ফুডের সন্ধান। আমরা এসেছি কমলার রান্নাঘরে। এখানে আপনারা পেয়ে যাবেন সকালের জলখাবারে কলাইশুঁটির কচুরি, ঘুগনি, কাশ্মীরি আলুর দম। দুপুরের খাবারে আপনারা পাবেন ভাত, রুটি, 2 ধরনের ভাজা, 3 রকমের মাছ, মুগের ডাল, ডিমের কারি, চিকেন কষা। রবিবার ও বুধবার পেয়ে যাবেন কচি পাঁঠার ঝোল, 2 রকমের সুস্বাদু সিজনাল সবজি সহযোগে চাটনি,
পাঁপড় আর খাবারের দাম আপনাদের সাধ্যের মধ্যে। সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 60 টাকা, চিকেন ভাত 70 টাকা আর পাঁঠার মাংস ভাত 120 টাকা মাত্র। এবার আমরা একে একে সমস্ত খাবারের টেস্ট করে আপনাদের জানাবো কমলার রান্নাঘরের ফিডব্যাক। সমস্ত খাবার আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি কমলা দিদির হাতে সত্যি জাদু আছে। তার রান্না করা প্রতিটি খাবারের টেস্ট দুর্দান্ত, অসাধারণ। আপনারা একবার না খেলে এই স্বাদ বুঝতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনারাও চলে আসুন এই খাবারের স্বাদ নিতে। আর আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন খাবারের সন্ধান পেতে। আর ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। পরের দিন থেকেই কমলার রান্নাঘরের সুনাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ কমলার রান্নাঘরে ভিড় করে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসে কমলার রান্নাঘরের এই খাবারের স্বাদ পেতে। আর কমলারও ভাগ্যের চাকা ঘুরে যায়। এখন কমলা একজন সফল ব্যবসায়ী নারী। সুখে শান্তিতে সে সংসার এবং ব্যবসা দুটোই সামলাচ্ছে খুব ভালোভাবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো। আর যাদের কমেন্ট সবচেয়ে ভালো হবে তাদের নামে পরবর্তী গল্পের চরিত্রের নাম রাখা হবে। আর যদি কেউ আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়।